ওকে, কথা বোঝা যাচ্ছে। এবার আমরা শুরু করি। তো গত ক্লাসে হচ্ছে আমরা এইখানের যেই চ্যাপ্টারটা ছিল, তৃতীয় চ্যাপ্টার গাণিতিক অর্থনীতি, সেই গাণিতিক অর্থনীতির তৃতীয় চ্যাপ্টারের আপনার হচ্ছে একটা ক্লাস করেছিলাম। সেই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা হচ্ছে কি করতে পারো, একটা চাহিদা সমীকরণ এবং একটা যোগান সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে বের করতে পারি, ভারসাম্য দাম, ভারসাম্য দাম আর হচ্ছে ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণের উপর বা হচ্ছে চাহিদা, যেমন হচ্ছে কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2p, এটা একটা চাহিদা সমীকরণ। আবার কিউএস ইকুয়াল টু ধরো হচ্ছে 4 প্লাস 2p, এরকম এটাকে বলা হয় হচ্ছে যোগান সমীকরণ, এটাকে বলা হয় চাহিদা সমীকরণ। তাহলে এরকম চাহিদা এবং যোগান সমীকরণের মধ্যে যখন আমরা কি বসাবো, যখন আমরা হচ্ছে যখন আমরা এই তোমার কর এবং ভর্তুকি বসানো যায়। ঠিক আছে? কিভাবে আমরা কর এবং ভর্তুকি বসায়া হচ্ছে অঙ্কগুলো করতে পারি, কারণ এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিক, সেই টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে যে বাজার ভারসাম্যের উপর কর আরোপ, বাজার ভারসাম্যের উপর কর আরোপ অথবা বাজার ভারসাম্যের উপর ভর্তুকি আরোপ। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা দেখি হচ্ছে কর আরোপের ব্যাপারটা। তাহলে বাজার ভারসাম্যের উপরে যে কর আরোপ, কর বিষয়টা কি এটা আমরা আগে জানতে হবে। কর বিষয়টা কি এটা সম্পর্কে আমাদের খুব ভালো করে আগে জানতে হবে, তাহলে আমরা হচ্ছে এই অঙ্কগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারবো কর বিষয়টা কি। প্রথমে আসি আমরা কর। কর মানে হচ্ছে ধরো যে উৎপাদন উৎপাদন করবা, এই উৎপাদন করতে গেলে সরকারকে যে টাকাটা দিতে হয়, সরকারকে যে অর্থ দিতে হয়, হ্যাঁ দিতে হয়, সেটাই হলো হচ্ছে কর, সেটাই কর। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে করের বিষয়টা কি, যে উৎপাদন করুক আর বিক্রয় করুক বা যাই করুক না কেন, সরকারকে যে অর্থ দিতে হয় সেটাই হচ্ছে মানে কর। কাকে দিতে হয়? সরকারকে। ঠিক আছে? তাহলে এই হলো কর। তো এখন কর যদি আরোপ করা হয়, কর দুই জায়গায় আরোপ করতে পারে। একটা হচ্ছে ক্রেতার ক্রেতার উপরে করায় কর আরোপ, আরেকটা হচ্ছে বিক্রেতার। ঠিক আছে? বিক্রেতা, একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা, এই দুই ধরনের ব্যক্তির উপরে কর বসানো যায়। ঠিক আছে? এই দুই ধরনের ব্যক্তির উপরে কর বসানো যায়। তখন এবার আমরা দেখি যে যখন যোগান অপেক্ষক, যোগান হচ্ছে কে? বিক্রেতা। যোগানের একে বিক্রেতা। তাহলে যদি বিক্রেতার উপরে কর বসানো হয় তখন আমাদের কি ধারণাটা নিতে হবে? বিক্রেতা যখন কর আরোপ করা হয় তখন আমরা কি করব? বিক্রেতা মানে হচ্ছে যোগান, যোগানের সমীকরণ আমরা আগেও জেনেছি, এটা হচ্ছে যোগান সমীকরণ। আর এখানে যখন নির্দিষ্ট কর বলতে ধরেন যে এভাবে বলেই দিছে যে বিক্রেতার প্রতি একক বিক্রয়ের ক্ষেত্রে 5 টাকা করে কর আরোপ করা হলো। কয় টাকা করে? 5 টাকা করে। কয় টাকা করে? 5 টাকা করে। আর তাহলে এই সূত্রটা হবে কি হবে? এই যে পি, যেই মানটা দেওয়া থাকবে, পিটা দেওয়া থাকবে, এই পি এর থেকে ট্যাক্সটা সরাসরি মাইনাস করতে হবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে যদি বলে বিক্রেতার উপরে কর, যদি বলে যোগান অপেক্ষকের উপরে কর, অথবা যদি বলে বিক্রেতার উপরে কর, তাহলে আমরা মনে রাখবো বিষয়টা কি, যে আমাদের ট্যাক্সটা কি করতে হবে? এখান থেকে মাইনাস করে দিতে হবে। ট্যাক্সটা হচ্ছে এই পি থেকে মাইনাস করে দিতে হবে, পি থেকে ট্যাক্সটা মাইনাস। আবার যদি এটা শতকরা আকারে করা হয়, তাহলে শতকরা আকারে করা হলে এখানে পি এর থেকে এটার পার্সেন্টেজটাই মাইনাস করে দিব আমরা। পার্সেন্টেজটা কিভাবে মাইনাস করব? ধরেন যে আমাকে বলল যে 10% কর। কার উপরে 10% কর?
10% কর। 10% কার উপরে কর? এই প্রাইসের উপরে 10% কর। তখন প্রাইসের উপরে যদি 10% কর আমরা বের করতে চাই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের এইভাবে করে ট্যাক্সের যে পরিমাণটা আছে 10%, নিচে 100 ইন্টু পি, এইভাবে করে হচ্ছে আমাদের এটা সাজাইতে হবে। আবার আরেকটা বলতে পারে ক্রেতার উপরে কর। কি বলতে পারে? ক্রেতার উপরে কর আরোপ করলে চাহিদা অপেক্ষকে তথা চাহিদা রেখার পরিবর্তন হবে। কিসের পরিবর্তন হবে? চাহিদার। তাহলে ক্রেতাটাকে এই চাহিদা অপেক্ষকেরটাই কি বলা হয়? ক্রেতার অপেক্ষক, ক্রেতা। ওকে, চাহিদা অপেক্ষকটি হলো ক্রেতা। এবার আসো, নির্দিষ্ট কর আরোপ করলে ক্রেতার ক্ষেত্রে করটা প্লাস হবে, পি এর সাথে প্লাস হবে। করটা কি হবে? পি এর সাথে যোগ হবে। আর এখানে পার্সেন্টেজ হলো ঠিক পার্সেন্টেজটাই আমরা যোগ করে দিব। তাহলে এখানে দুইটা বিষয় পাইলাম। একটা হচ্ছে যদি বিক্রেতা বললে আমরা ট্যাক্স কি করব? প্লাস করব, মাইনাস করব, সরি। বিক্রেতা বলে ট্যাক্সটা মাইনাস করব। আর যদি ক্রেতা বলে তাহলে আমরা ট্যাক্সটা প্লাস করব। ক্রেতা বললে ট্যাক্সটা প্লাস করব। এই দুইটা জিনিস যদি মনে রাখতে পারেন তাহলে অবশ্যই এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। ঠিক আছে, এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না। এই দুইটা জিনিস যদি আমাদের মাথায় থাকে তাহলে আর কোনো প্রবলেম আমরা পাবো না। অঙ্কগুলো আমরা খুব সহজভাবে করতে পারবো। ঠিক আছে, কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই নক করবা, কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি কমেন্টগুলো থেকে তোমাদের প্রবলেমগুলো নিয়ে নেব। ওকে, আচ্ছা আমি আমার গ্রুপে হচ্ছে একটু শেয়ার দিয়ে দিচ্ছি এটা। লাইভটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিও। ঠিক আছে, লাইভটা হচ্ছে সবাই একটু ওকে ওকে, তারপরে আসি। এবার আসা যাক, কোথায় আসবো? আমরা ছিলাম এই যে, আরো কিছু প্রশ্ন আমাদের এখান থেকে সূত্র আমাদের জানতে হবে। সূত্রগুলা কি? সূত্রগুলা হলো যে আপনার এই যে ক্রেতা বহন করবে, এই ট্যাক্সের টাকা ক্রেতা কতটুকু বহন করবে? ট্যাক্সের টাকা ক্রেতা বহন করবে হচ্ছে নতুন ভারসাম্য দামের থেকে। এই ট্যাক্সটা বসানোর পরে নতুন যে ভারসাম্য দাম পাওয়া যাবে, এই দামের থেকে পুরাতন ভারসাম্য দামটা বিয়োগ করে দিতে হবে। নতুন ভারসাম্য দাম থেকে পুরাতন ভারসাম্য দামটা আমরা কি করে দিব? বিয়োগ করে দিব। এখান থেকে যে ফলাফলটা আসবে এটাই হচ্ছে ক্রেতা বহন করবে। আর বিক্রেতা বহন করবে কোনটা? কর। করের থেকে ক্রেতা যেটা বহন করবে এটা বাদ দিয়ে দিলেই হচ্ছে বিক্রেতার বহন করাটা আসবে। সরকারের আয় কর ইন্টু নতুন ভারসাম্য পরিমাণ। সরকারের আয় হচ্ছে কি? কর ইন্টু নতুন ভারসাম্যের পরিমাণ। সরকারের আয় কর পার্সেন্ট ইন্টু নতুন ভারসাম্য দাম এবং নতুন ভারসাম্য পরিমাণ। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি কি দেওয়া থাকে? পার্সেন্টেজ দেওয়া থাকে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা করের ক্ষেত্রে এভাবে চিন্তা করব। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই, কারণ হচ্ছে অঙ্ক করলেই হচ্ছে বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক করাটা ইম্পর্টেন্ট, অঙ্ক করলে হচ্ছে আমরা বিষয়গুলো ক্লিয়ারলি ধারণা পেয়ে যাব। তো চলো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কি দেওয়া আছে আমরা একটু দেখি। অঙ্কটাতে দেওয়া আছে হচ্ছে চাহিদা এবং যোগান। চাহিদা এবং যোগান অপেক্ষক নিম্নরূপ কিউডি ইকুয়াল টু 400 মাইনাস 10p আর কিউএস ইকুয়াল টু দেওয়া আছে -50 প্লাস 5p, -50 প্লাস 5p। এখানে প্রথম প্রশ্নটা বলছে যে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো। গত ক্লাসটা যারা করেন নাই, এই অঙ্কটা সলভের মাধ্যমে, এই অঙ্কটা যখন আমরা সলভ করব তখন গত ক্লাসের সেই ধারণাটা আপনারা একটু পুনরায় রিভিশন করে নেবেন, বা যারা হচ্ছে আজকে নতুন করতেছো তাদের জন্য এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
দাম এবং পরিমাণ কিভাবে নির্ণয় করে। তাহলে প্রথমে এটা বের করতে হবে। তারপরে এই যে চিত্র অঙ্কন করে, এই যে ভারসাম্য দাম এবং পরিমাণ পাওয়া গেল, এটাকে হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ঠিক আছে? এরপরে 3 নম্বর প্রশ্ন, একক প্রতি বিক্রেতার উপরে। এখানে কি বলছে, আমাদের বোঝার বিষয়টা কি, বিক্রেতার উপরে। কার উপরে? বিক্রেতার উপরে। একক প্রতি কার উপরে? বিক্রেতার উপরে। কত টাকা? 3 টাকা। এটা সরাসরি বলে দিছে 3 টাকা কর আরোপ করা করলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। কর পরবর্তী ভারসাম্য অবস্থা চিত্রে দেখাও। এটা বলছে কর পরবর্তীতে ভারসাম্য দাম ও পরিমাণের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে, দুইটা চিত্রের মাধ্যমে। এই চিত্রগুলা আপনারা সবচেয়ে ভালো বুঝবেন হচ্ছে যখন ব্যষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতির ক্লাস করবেন। মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, এর ফাঁকে একটু বলে নেই, মৌলিক ব্যষ্টিক প্লাস সামষ্টিক, ব্যষ্টিক প্লাস সামষ্টিক, এই দুইটা সাবজেক্ট আমরা কোর্সে ভর্তি নিচ্ছি। সেখানে হচ্ছে আপনার কোর্স ফি থাকবে হচ্ছে কোর্স ফি থাকবে হচ্ছে 1000 টাকা, 1000 টাকা, এবং ক্লাস শুরু হবে হচ্ছে 15ই জুলাই, 15 জুলাই। ঠিক আছে? এটা একটু আপনারা দেখতে পারেন। তো এরপরে আর এর ফাঁকে বলে নিই যে ম্যাথ আপনাদের জন্য ফ্রি, ম্যাথ ফ্রি, সকলের জন্য ম্যাথ ফ্রি। কারণ হচ্ছে আমরা আর্টস এবং কমার্সের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ম্যাথকে অনেক ভয় পাই, ম্যাথকে আমরা এত জমের মতো ভয় পাই যে ম্যাথ করতে বললে আমাদের অবস্থা খারাপ। ঠিক আছে? কিন্তু অর্থনীতি নেওয়ার পরে আপনাদের অবশ্যই ম্যাথ করতে হবে। তা আমি চেষ্টা করব এই ম্যাথটা সার্বজনীন, সবার জন্য ফ্রি, এবং সবাই এই ম্যাথটাকে যাতে ভয় না পায়, ম্যাথটা যাতে তারা ঠিক মতো করতে পারে, সেজন্য আমি এটা সবার জন্য ফ্রি রেখেছি। এবং আপনি যদি আমার কোনো কোর্স নাও কিনেন, কখনো কোর্স না কিনেন, তারপরেও আপনার জন্য ফ্রি। ঠিক আছে? এরপরে আসা যাক, কর পরবর্তী ভারসাম্য অবস্থা দেখাও। আর এই চিত্রগুলো হচ্ছে আমরা বললাম যে মৌলিক ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতিতে সবচেয়ে ভালো বুঝবো। তারপরে হচ্ছে করের কতটুকু অংশ ক্রেতা ও বিক্রেতা বহন করবে, করের কতটুকু অংশ ক্রেতা বহন করবে এবং কতটুকু অংশ বিক্রেতা বহন করবে। আরেকটা হচ্ছে সরকারের আয় কত, সরকারের আয় কত হবে। তাহলে এই অঙ্কটা আমরা আজকে সলভ করব। ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা সলভ করি। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা একটু দেখি। দেখো, তাহলে প্রথমে শুরুটা কিভাবে করা যায়। শুরুটা করা যায় এভাবে, যে ভারসাম্য অবস্থায় আমরা জানি কি, আমরা জানি কালারটা মনে হয় একটু চেঞ্জ করে নিলে ভালো হয়। ঠিক আছে? আমরা জানি কিউডি ইকুয়াল টু কিউএস, অর্থাৎ ভারসাম্যের সংজ্ঞাগুলো আমি বলেছিলাম যে যেখানে চাহিদা এবং যোগান সমান হবে সেটাই হবে হচ্ছে ভারসাম্য। ওকে, তারপরে আসা যাক, এখানে চাহিদার সমীকরণটা কত ছিল? চাহিদার সমীকরণটা ছিল হচ্ছে, চাহিদার সমীকরণ 400 মাইনাস কত ছিল, 400 মাইনাস 10p, 400 মাইনাস 10p। ওকে, চাহিদার সমীকরণ ছিল হচ্ছে 400 মাইনাস 10p ইকুয়াল টু কিউএস কত ছিল, আমরা যদি একটু দেখি, কিউএস ছিল হচ্ছে -50 প্লাস 5p, -50 প্লাস 5p। তাহলে কিউএস ছিল হচ্ছে -50 প্লাস 5p, -50 প্লাস 5p। এখান থেকে আমাদের এবার হচ্ছে পি এর মান বের করতে হবে। কিসের মান বের করব আমরা? পি এর মান। পি এর মান যদি বের করতে হয়, পি গুলাকে সব বাম পাশে নিয়ে আসি আর সকল সংখ্যাগুলোকে হচ্ছে ডান পাশে নিয়ে যাই। তাহলে -10p, এখানে এই যে
মাইনাস প্লাসের হচ্ছে 5p ছিল, এটাও এই পাশে চলে আসলে মাইনাসের 5p হয়ে যাবে। তারপরে আসি এখানে -50 পূর্বেই ছিল, এখানেও মাইনাস এই 400 এখানে ছিল প্লাসের, এখানে আসে হয়ে যাবে মাইনাসের। তাহলে টোটাল করলে কত হয়? -15p ইকুয়াল টু এখানে কত হয়? 450 মাইনাসের। তো এবার হচ্ছে আমরা উভয় পাশে যেহেতু মাইনাস আছে মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি হয়? p ইকুয়াল টু কি হবে? 450 বাই হচ্ছে 15। তাহলে আমরা জানি 3 15 45 অর্থাৎ 30, অর্থাৎ ভারসাম্য দাম পাওয়া গেল কত? p বার ইকুয়াল টু হলো হচ্ছে 30 টাকা। তাহলে ভারসাম্য দাম পাওয়া গেল এখানে কত টাকা? 30 টাকা। এটা গেল হচ্ছে আমার ভারসাম্য দাম। এবার হচ্ছে আমাকে ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমরা কি করব? যে চাহিদা সমীকরণে যে কোনো একটাতে বসাইলেই পারেন আপনারা। চাহিদা সমীকরণে কি বসাবো এখন আমরা? চাহিদা সমীকরণে হচ্ছে p ইকুয়াল টু 30 বসাই। p ইকুয়াল টু 30 বসাই। চাহিদার সমীকরণে কি বসাবো আমরা? p ইকুয়াল টু 30। তাহলে এবার হচ্ছে qd ইকুয়াল টু 400 মাইনাস 10p। তাহলে ইকুয়াল টু এবার হচ্ছে p এর জায়গায় আমরা কত বসাইতে পারি? p এর জায়গায় আমরা বসাইতে পারি হচ্ছে 30। তাহলে 400 মাইনাস 3, আর যদি 30 এর সাথে গুণ করি তাহলে হয় হচ্ছে 300 ইকুয়াল টু হয় কত? 100। এই 100 এককই হলো হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ। 100 একক হলো কি? ভারসাম্য পরিমাণ। কিউ বার ইকুয়াল টু হচ্ছে 100 একক। ওকে, তাহলে আমরা এটা এখানে প্রথম যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটার অ্যান্সার পেয়ে গেলাম। প্রথম প্রশ্নটার অ্যান্সার এটাই। তাহলে এখানে কি হবে? যে ভারসাম্য দাম p বার ইকুয়াল টু হলো হচ্ছে 30 টাকা, আর ভারসাম্য পরিমাণ q বার ইকুয়াল টু হলো 100 একক। শেষ। তাহলে এই ছিল আপনাদের হচ্ছে আজকের মানে প্রথম প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এখানে আর কারোর কোনো প্রবলেম নাই এবং সবাই ঠিকঠাক মতোই বুঝতে পারছেন। ঠিক আছে, যদি এরপরেও কেউ না বুঝে থাকেন আমাকে কমেন্টে জানান যে বুঝতে পারিনি, তাহলে আমি এটা আবার বুঝাবো, সমস্যা নেই। বোঝানো নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বাট আপনাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেউ যদি বুঝতে না পারেন তাহলে এটা আমার ব্যর্থতা। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে আমরা কি পাইলাম দেখি। পরের কোশ্চেনটা হচ্ছে চিত্র অঙ্কন করো। আমি স্বাভাবিকত চিত্রটা অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটার ফান্ডামেন্টালি চিত্রটা আমরা হচ্ছে যদি মৌলিক ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতিতে আপনারা এটা অনেক ভালো বুঝতে পারবেন, যেখান থেকেই করেন ওইখানে চিত্র আঁকাটা আপনাদের খুব ভালোভাবে শেখানো হবে। ঠিক আছে, তাহলে চিত্র অঙ্কনটা কিভাবে করা যায়? এখানে দেখা যাচ্ছে আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম কত? তাহলে 2 নাম্বার চিত্র অঙ্কন। ওকে, তাহলে চিত্র অঙ্কনের মধ্যে আমরা ভারসাম্য দাম পেয়েছিলাম কত? 30 টাকা। ওকে, আর পরিমাণ পেয়েছিলাম হচ্ছে 100 একক। ওকে, তা চিত্র আঁকার জন্য প্রথমত হচ্ছে আমাদের একটা ভূমি অক্ষ লাগে, আঁকলাম ভূমি অক্ষ। এরপরে লাগবে হচ্ছে একটা লম্ব অক্ষ। সরি, আমি বাঁকা তারা হয়ে যাচ্ছে, আপনারা একটু স্কেল দিয়ে সোজা করে এঁকে নেবেন। ঠিক আছে, তো এবার আসেন, এখানে লম্ব অক্ষে সবসময় চাহিদা এবং যোগানের ক্ষেত্রে লম্ব অক্ষে সবসময় দাম থাকে, আর ভূমি অক্ষে সবসময় চাহিদা এবং যোগানের পরিমাণ থাকে। ওকে, তাহলে এখানে কি নিলাম আমরা?
মূলবিন্দু এটা। তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 100, এখানে পরিমাণ হচ্ছে 100, তাহলে এখানে আমি 100 নিলাম, আর এখানে হচ্ছে দাম হচ্ছে 30 নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এখানে একটা বিন্দু হয়, এটা আপনারা এইভাবে আঁকতে পারেন। এখানেই হচ্ছে আপনি চাহিদা রেখা এঁকে দিবেন, এটা হচ্ছে চাহিদা রেখা, আর এখানেই হচ্ছে আপনি যোগান রেখাটা এঁকে দিবেন, এটা হচ্ছে যোগান রেখা। ঠিক আছে, তাহলে এই যে বিন্দুটা হলো এটাই হচ্ছে ভারসাম্য বিন্দু। এইখানে ম্যাথ করার জন্য যে বাজার ভারসাম্য, ঠিক আছে, চিত্র হচ্ছে কি বাজার ভারসাম্য, চিত্র হলো চিত্র বাজার ভারসাম্য, শেষ। এটার অ্যান্সার এটুকুই, কারণ এখানে কোনো ব্যাখ্যা বা কোনো কিছু আপনাদের লাগবে না। কারণ কি, কারণ হচ্ছে এটা আপনাদের ব্যষ্টিক বা সামষ্টিক পরীক্ষা না, এটা হচ্ছে ম্যাথ পরীক্ষা। শুধু এখানে যেতটুকু চাইছে আপনাকে অতটুকুই লিখে দিলেই আপনি শেষ। ঠিক আছে, গেল। তারপরে আসা যাক, তারপরে হচ্ছে আপনাদের থার্ড প্রশ্ন। থার্ড প্রশ্নতে কি বলছে, একক প্রতি বিক্রেতার উপর 3 টাকা কর আরোপ করা হলে নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে দেখেন, আমাদের প্রথমে জানার বিষয়টা কি, একক প্রতি 3 নাম্বার প্রশ্ন বলছে যে একক প্রতি কতটুকু, একক প্রতি হচ্ছে 3 টাকা। একক প্রতি 3 টাকা যদি কি করা হয়, কর আরোপ করা হয়, তাহলে নতুন ভারসাম্য দাম ও পরিমাণ, নতুন ভারসাম্য দাম ও পরিমাণ আপনাদের এটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার? একক প্রতি আপনার কি লাগবে, একক প্রতি হচ্ছে দাম ও পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে, এরপরে আসা যাক। তাহলে আমরা দেখি কিসের প্রতি, বিক্রেতার উপরে। কিসের উপরে বলছে, বিক্রেতার। ঠিক আছে, বিক্রেতার প্রতি একক প্রতি 3 টাকা করে কর আরোপ করা হলে, তাহলে বিক্রেতার, আমরা জানি বিক্রেতা বললে কার হবে, বিক্রেতা বললে অবশ্যই বিক্রেতা যদি বলে তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে যোগান হবে। বিক্রেতা বলে কি হবে, অবশ্যই যোগান হবে। ঠিক আছে, যদি বিক্রেতা বলে তাহলে অবশ্যই যোগান হবে, এটা একটু মাথায় রাখবেন। তাহলে যোগান অপেক্ষকটা কি ছিল, কিউএস ইকুয়াল টু কি ছিল যোগান অপেক্ষকটা, সেটা হচ্ছে -50 প্লাস 5p, -50 যোগান ইকুয়াল টু ছিল কি -50 প্লাস 5p, -50 প্লাস 5p। এই p এর থেকে আমাদের ট্যাক্সটা কি করতে হবে, মাইনাস করতে হবে, p -3। ওকে, এই হচ্ছে নতুন যোগান। তাহলে এবার এটাকে একটু সমাধান করে নেই, -50 প্লাস 5p গুণ করলে, p এর সাথে 5 গুণ করলে p, মাইনাস এখানে যদি আমি 3 পাঁচা 15, কি হয়ে যায়, 3 পাঁচা 15, মাইনাসের কত হয় 15। তাহলে এখানে মাইনাসের 50 আছে, এখানে আছে হচ্ছে মাইনাসের 15, দুইটা একই যেহেতু মাইনাসের মান, তাহলে যোগ করে ফেলবো। তাহলে -65 প্লাস 5p, এই হচ্ছে নতুন যোগান QST ইকুয়াল টু হচ্ছে -65 প্লাস 5p। ওকে, যাক, এরপরে আসা যাক। এরপরে আমরা যে চাহিদা যে সমীকরণটা ছিল এটার কোনো পরিবর্তন হবে না, চাহিদা সমীকরণ যেটা ছিল সেটাই থাকবে, QD ইকুয়াল টু 500 মাইনাস 10p, এটা ঠিক থাকবে। QD ইকুয়াল টু 500 মাইনাস 10p, এটা যেভাবে আছে ওইটাই থাকবে। ঠিক আছে, তো এইবার আমরা আবার নতুন ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব।
তাহলে আমরা আবার লিখব যে ভারসাম্য অবস্থায় কি হয়, কিউডি ইকুয়াল টু কিউএসটি হবে এবার। হ্যাঁ, কিউডি ইকুয়াল টু কিউএসটি। তাহলে ঠিক সিমিলার, -60 মাইনাস হচ্ছে 500 প্লাস 500 চাহিদা সমীকরণ মাইনাস 10p ইকুয়াল টু কি হবে, কিউএসটির মান কি, কিউএসটির মান হচ্ছে -65 প্লাস 5p। এই ছিল আপনার দুইটা সমীকরণ। এবার আবার ঠিক সিমিলার, আমরা আগের নিয়মে দুইটা ইকে একসাথে নিয়ে আসবো, পি এর মানগুলাকে একসাথে নিয়ে আসবো। 10 মাইনাস 5p 10p মাইনাস 5p ইকুয়াল টু হলো -65, এখানেও মাইনাস কত হবে, -500 or 400 সরি এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হচ্ছে মানটা লিখতে গিয়ে এখানে এটা হবে না, এটা হচ্ছে 400 হবে, এখানেও 400 হবে, তাহলে হচ্ছে 400। ওকে, দেন এখানে কত হয়, আবার আগের মতোই -15p ইকুয়াল টু এখানে কত হয়, টোটাল হচ্ছে -465 এবার আবার উভয় পাশে যেহেতু মাইনাস আছে, তাহলে দুইটা মাইনাস আমরা উঠে দিতে পারি। তাহলে p ইকুয়াল টু কি থাকে, এখানে 15 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 465 বাই হচ্ছে কত, বাই হচ্ছে 15। তাহলে 15 দিয়ে হচ্ছে 465 কে ভাগ করলে কত পাওয়া যায়, 15 দিয়ে 465 কে ভাগ করলে 3 15 45, 30 আর 1 15 31 হয়। ঠিক আছে, তাহলে p ইকুয়াল টু 31 টাকা। তাহলে এটা হচ্ছে নতুন ভারসাম্য দাম, এটা হলো কি নতুন ভারসাম্য দাম। এবার নতুন ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে নতুন ভারসাম্য পরিমাণ নির্ণয় করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, নতুন ভারসাম্য পরিমাণ নির্ণয় করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের এই পি এর মানটা চাহিদা সমীকরণ অথবা যোগান সমীকরণ কোনো না কোনোটাতে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বসাই, হয় চাহিদা সমীকরণে বসাবো, না হয় হচ্ছে যোগান সমীকরণে বসাবো, হয় চাহিদা সমীকরণে বসাবো, না হয় যোগান। তাহলে কোনটাতে বসাবো, একটাতে বসাইলে হলো। তাহলে পি বার ইকুয়াল টু 31 চাহিদা সমীকরণে বসাই, চাহিদা সমীকরণে বসাই। ওকে, তাহলে চাহিদার সমীকরণে বসাইলে কত হয় আমরা একটু দেখি। চাহিদার সমীকরণটা কত ছিল, চাহিদার সমীকরণটা ছিল হচ্ছে আপনার কিউ ডি ইকুয়াল টু 400 প্লাস মাইনাস 10p। তাহলে 10p এর পরিবর্তে এখন আমরা বসাবো হচ্ছে 31। তাহলে এখানে হলো কত, 400 মাইনাস 31 হলে হচ্ছে কত, 10 দিয়ে গুণ করলে 310। তাহলে এখানে রইল কত, 90 একক। তাহলে এবার বলেন ভারসাম্য পরিমাণ কত হইল, 90 একক, 90 একক। তাহলে এখানে আমরা দেখেন পূর্বে কত পাইছিলাম, পূর্বে পাইছিলাম পি বার ইকুয়াল টু হচ্ছে 30, দাম পাইছিলাম 30 আর পরিমাণ পাইছিলাম হচ্ছে 100, পরিমাণ পাইছিলাম কত, 100। আর এখন কত পাইলাম, দাম পাইলাম হচ্ছে পি বার ইকুয়াল টু পাইছি হচ্ছে 31 আর পরিমাণ পাইছি কত, 90। তাহলে দেখেন আমি বলেছিলাম যে কর আরোপ করা হলে দাম কি পায়, বৃদ্ধি পায়। কর আরোপ করা হলে দাম কি পাবে, বৃদ্ধি পাবে। আর পরিমাণটা কি পাবে, হ্রাস পাবে। দাম বাড়লে চাহিদা হ্রাস পায়, দাম বাড়লে চাহিদা অথবা যোগানের ক্ষেত্রে প্রভাবটা ঋণাত্মক হয়। ঠিক আছে, তাহলে এবার এটার একটা চিত্র আঁকতে বলছে, 4 নম্বরে বলছে হচ্ছে যে এটার একটা চিত্র আঁকো। তাহলে চিত্র আঁকলে কিরকম হবে ব্যাপারটা, চিত্র যদি আঁকি আমরা তাহলে এটার এই হবে যে প্রথমে আমাদের আগের চিত্রটা আঁকতে হবে। আগের চিত্রটা যদি আঁকি তাহলে এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হলো
যোগান রেখা। ঠিক আছে, যদি পরিবর্তনটা আমরা দেখাইতে চাই কতটুকু পরিবর্তন হইল, তাহলে আগের চিত্রটা আমাদের আঁকতে হবে। আগের চিত্রটা আঁকলে কিরকম হয়, এরকম। ঠিক আছে, এটা ছিল 30 আর এখানে ছিল 100 আর এটা ছিল ভারসাম্য। ওকে, আবার এবার যেহেতু আমাদের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে, পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে। নতুন ভারসাম্যে, নতুন ভারসাম্যে পরিমাণটা কি হয়ে গেছে, কমে গেছে। দাম বৃদ্ধি পাইছে, পরিমাণ কমে গেছে, তাহলে পরিমাণ কত হয়েছে, 90। পরিমাণ কত হয়েছে, 90। আর দাম কত হয়েছে, 31। দাম কত হয়েছে, 31। তাহলে নতুন যে ভারসাম্য হবে সেটা আমরা কোথায় পাই? ঠিক আছে, নতুন ভারসাম্যটা এই যে এখানে একটা বিন্দুতে হয়। তাহলে এখানেই কি হবে, যোগান রেখা হবে, এখানেই চাহিদা রেখা হয়। তাহলে আগের চাহিদা রেখাটার মধ্যে আছে, এটা হচ্ছে নতুন যোগান রেখা। ঠিক আছে, এটা হলো নতুন চাহিদা রেখা। তাহলে এবার দেখেন এখানে নতুন একটা ভারসাম্য অর্জিত হইল। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা চিত্র অঙ্কন করতে পারি। ঠিক আছে, যে এখানে কর আরোপের কর কর আরোপ কর আরোপের পর নতুন নতুন বাজার ভারসাম্য। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আমরা কি কি ছিল আমরা একটু দেখি। 5 নম্বর প্রশ্নে ছিল করের কতটুকু অংশ ক্রেতা এবং কতটুকু অংশ হচ্ছে বিক্রেতা বহন করবে। করের কতটুকু অংশ ক্রেতা বহন করবে এবং কতটুকু অংশ বিক্রেতা বহন করবে। করের কতটুকু অংশ ক্রেতা বহন করতে হবে এবং কতটুকু অংশ বিক্রেতা বহন করবে। এটা হচ্ছে পরের প্রশ্ন। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা একটু পরের প্রশ্নে চলে যাই, যে করের কতটুকু অংশ হচ্ছে ক্রেতা বহন করতে হবে আর কতটুকু অংশ হচ্ছে বিক্রেতা বহন করতে হবে। এটার জন্য আমরা এর আগে সূত্র বলেছিলাম। হ্যাঁ, করের কতটুকু অংশ ক্রেতা বহন করবে, এটা সূত্র কি, ক্রেতা বহন করবে হচ্ছে নতুন ভারসাম্য মাইনাস পুরাতন ভারসাম্য দাম। নতুন ভারসাম্য মাইনাস পুরাতন ভারসাম্য দাম। ঠিক আছে, তাহলে আমরা দেখি নতুন ভারসাম্য দাম কত পেয়েছিলাম আর পুরাতন ভারসাম্য দাম কত পেয়েছিলাম। দেখেন এখানেই আমি করে দিই অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তাহলে করের ক্রেতা বহন করবে। ঠিক আছে, তাহলে ক্রেতা বহন করবে ইকুয়াল টু পি বার মাইনাস হচ্ছে পি এন বার। ঠিক আছে, নতুন ভারসাম্য দাম। তারপরে এখানে দেখি আগে কত ছিল, 31। 30 মাইনাস হচ্ছে পি এন মাইনাস পি নট, অর্থাৎ পুরাতন আর নতুন। 31 মাইনাস হচ্ছে কত, 30। তাহলে এখানে কতটুকু বহন করবে, 1 টাকা। করের কতটুকু বহন করবে ক্রেতা, 1 টাকা ক্রেতা বহন করবে। আবার প্রশ্ন ছিল যে কি বের করতে বলছিল, আর ক্রেতা আর হচ্ছে কতটুকু বিক্রেতা বহন করে। ঠিক আছে, কতটুকু ক্রেতা বহন করে আর কতটুকু বিক্রেতা বহন করবে। তাহলে বিক্রেতা বহন করার সূত্রটা কি, বিক্রেতা বহন করার সূত্র হচ্ছে কর মাইনাস ক্রেতা বহন করবে। কর কত ছিল, আমি এখানে করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটার মধ্যে দেখেন বিক্রেতা বহন করবে, তাহলে বিক্রেতা বহন করে হচ্ছে কতটুকু, কর মাইনাস হচ্ছে ক্রেতা বহন করে। তাহলে কর ছিল হচ্ছে 3 টাকা করে, কর ছিল 3 টাকা, তাহলে মাইনাস হচ্ছে ক্রেতা বহন করে হচ্ছে 1 টাকা, তাহলে ইকুয়াল টু কত হয়, 2 টাকা। তাহলে 2 টাকা হচ্ছে বিক্রেতা বহন করবে, করের 2 টাকা কি করবে, বিক্রেতা বহন করবে, আর 1 টাকা বহন করবে হচ্ছে কে, ক্রেতা। ঠিক আছে, সরকারের আয় কত, সরকারের আয় হচ্ছে কর ইন্টু নতুন ভারসাম্য পরিমাণ। তাহলে কর ছিল কত, কর ছিল 3 গুণ নতুন ভারসাম্য পরিমাণ হচ্ছে 90, তাহলে 3 নং 27, 270। এই 270 হচ্ছে সরকারের
আয়। তো যেহেতু এখানে পার্সেন্টেজ নাই, এটার দরকার নেই, এই সূত্রের দরকার নেই। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে সকল সরকারের আয় কত হবে এটাও বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে আশা করি এই কর এবং ভর্তুকির বিষয়টা আপনারা ক্লিয়ার। যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? কর এবং ভর্তুকির বিষয়টা যদি ক্লিয়ার থাকেন তাহলে বলতে পারেন। কর এবং ভর্তুকির বিষয়টাকে ক্লিয়ার? মালিক আসুক, গ্যাস ঠিক হবে তারপরে। হ্যাঁ, চিল্লানোরই আছে। ওকে, তাহলে আশা করি এটা ক্লিয়ার। এরপরে যাই আমরা, এরপরে যাই পরের কোশ্চেনে চলে যাই আমরা। ওকে, এটা 2016 সালে আসা একটা প্রশ্ন। এটা এখন আশা করি আপনারাও পারবেন, ঠিক আছে? এখানে বলছে যে ভারসাম্য, 2016 সালে আসা একটা প্রশ্ন। এই প্রশ্নটার মধ্যে আপনাদের কি আছে, যে ভারসাম্য দাম আর হচ্ছে ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করে এখন আমরা ইজিলি জানি। তারপরে আমি এটা করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। কিউডি ইকুয়াল টু হচ্ছে কিউএস। তাহলে এখানে কি হবে, 12/p ইকুয়াল টু হচ্ছে p মাইনাস 1। ওকে, তাহলে এবার পি এর গুলো সব একসাথে নিয়ে আসি, ঠিক আছে? পি এর গুলো যদি সব একসাথে নিয়ে আসা হয় তাহলে 12 বাই হচ্ছে পি মাইনাস পি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখানে এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা একটা ইতে সাজাই তাহলে কি পাওয়া যায়? ইতে সাজাইলে কি পাওয়া যাবে? এটা তো আরেকটু সহজ পদ্ধতিতে করা যায়। আর আর ই গুণ করে ফেলি, ঠিক আছে? আর আর ই গুণ করলে হচ্ছে এইটুকুর সাথে এইটুকু, আর 12-র সাথে এই নিচে নিচে 1 আছে। তাহলে এটা ধরেন যে এইটুকু যদি গুণ করি তাহলে পি স্কোয়ার মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে কত হবে এখানে, 12 × 12, ঠিক আছে? তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস পি ইকুয়াল টু হচ্ছে, ওকে, এবার পি কমন নিলে পি মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 12, ঠিক আছে? তাহলে এখানে একটা ই বের হয়ে যায়, যে মানটা আমরা চাচ্ছিলাম সেরকম কোনো মান বের হয় না, ঠিক আছে? যে প্রবলেমটাই এই জায়গায়, যদি আপনার কোনো মান বের না হয় তখন আপনাদের একটু সূত্রটা পরিবর্তন হবে, ঠিক আছে? এখানে একটু আপনাদের মানটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ কি, এই যে নর্মাল যে নিয়ম আছে এই নর্মাল নিয়মে আপনি এই অঙ্কটা করতে পারবেন না। সচরাচর আমরা যে নিয়মে অঙ্ক করি এই অঙ্কটা এইভাবে করা যাবে না। কারণ কি, কারণ হচ্ছে এই নিয়মটার সাথে ওই নিয়মটার কোনো মিল নেই, ঠিক আছে? এই নিয়মটার সাথে ওই নিয়মের কোনো মিল নেই। তাই এই জন্য আপনাদের এই ম্যাথগুলা একটু প্র্যাকটিসের বিষয়, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কি হইল রে আবার? ওকে, তাহলে এটার সমাধানটা আমাদের একটু
ভিন্ন নিয়মে যেতে হবে। তাহলে ভিন্ন নিয়মটা কি? ভিন্ন নিয়মটা আমরা দেখি এখন। ওকে, ঠিক আছে। তাহলে সেই নিয়মটা কি দেখি। এখানে কি হয়? পি স্কোয়ার মাইনাস পি, এখানে এই 12টাকে আমি হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? এখানে হচ্ছে 0 হয়ে গেল। তাহলে এখানে আমি একটা মিডল টার্ম করতে পারি। কি করতে পারি? মিডল টার্ম। আমরা উৎপাদকের ক্ষেত্রে পি স্কোয়ার 3 4 12, হ্যাঁ, পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 4p, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে? প্লাস 3p মাইনাস 4p, আর এখানে মাইনাস হচ্ছে 12। তাহলে দেখেন মিডল টার্মের নিয়মটা কি। আপনারা যদি উৎপাদক করে থাকেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। মিডল টার্মের নিয়ম হচ্ছে 3 4 12 হতে হবে, মানে মাঝখানে দুইটা গুণ করলে হচ্ছে 12 হতে হবে, আর এখানে যোগ বিয়োগ করলে এই যে মাইনাস পিটা মিলতে হবে, মাঝখানের যেটা মিলতে হবে, এটা কি বলা হয়? মিডল টার্ম। ইকুয়াল টু 0। এবার আমরা কমন নেব দুইটা দুইটা করে। পি কমন নেই, পি প্লাস 3, আর এখানে কি থাকে? মাইনাস 4 কমন নেওয়া হলে পি প্লাস 3 দিয়ে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 ইকুয়াল টু হচ্ছে 0। এবার পি প্লাস 3 দুইটার থেকে একটা, পি মাইনাস 4 ইকুয়াল টু 0। তো হয় এখানে আমরা এখন হয় পি ইকুয়াল টু কত ধরতে পারি? পি প্লাস 3 ইকুয়াল টু 0, পি মাইনাস 3, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে অথবা পি মাইনাস 4 ইকুয়াল টু 0, পি 4, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আপনার এই নেগেটিভ মান কখনো গ্রহণযোগ্য না। নেগেটিভ মানটা কখনো কি না? গ্রহণযোগ্য না। তার মানে হচ্ছে ভারসাম্য দাম হচ্ছে কত? 4 টাকা। ভারসাম্য দাম হচ্ছে 4 টাকা। তাহলে এখানে মেইন প্রবলেমটা হচ্ছে যে আগে যে নিয়মে আপনি হচ্ছে যোগ বিয়োগ করে করে ফেলতেন, তাহলে সেই নিয়মটা এখন বাদ দিতে হবে। এখন কি করতে হবে আপনাকে? এখন হচ্ছে এখানে মিডল টার্ম করে বের করতে হবে, ঠিক আছে। এখানে কি করতে হবে? মিডল টার্ম করে বাদ দিতে হবে। আর এখানে আমরা কি করেছি? এখানে হচ্ছে আমরা এটাকে এটার সাথে গুণ করেছি, এটাকে হচ্ছে এখানে আর গুণ করে সরাসরি বসায় দেওয়া হয়েছে, ঠিক আছে। এটুকু আসলে আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তো এরপরে হচ্ছে এই পি এর মানটা আমরা কোনো না কোনো একটা সমীকরণে বসায় দিয়ে দেখি কত হয়। পি ইকুয়াল টু 4, পি ইকুয়াল টু 4 হলে পি ইকুয়াল টু 4 হলে কিউডি ইকুয়াল টু 12/4 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে 3 একক। তাহলে ভারসাম্য পরিমাণ কত একক? 3 একক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন, এটাই অ্যান্সার। তারপরে আসি, আর কোনো ডিফিকাল্ট অঙ্ক আছে কিনা দেখি আমরা। আর এর থেকেও ডিফিকাল্ট কোনো অঙ্ক থাকলে সেটা আমরা করব। ওকে, এরপরে আসে হচ্ছে বাজারে ভর্তুকির প্রভাব। ওকে,
এরপরে আসে হচ্ছে বাজারে ভর্তুকির প্রভাব। ওকে, বাজারে ভর্তুকির প্রভাব। ভর্তুকির প্রভাবটা কি? আজকে মনে হয় অনেক রাত্র হয়ে যাচ্ছে, আমরা মনে হয় ক্লাসটা এখানে অফ করা দরকার, কারণ হচ্ছে এরপরে আমরা হচ্ছে অন্য ক্লাসে এইখান থেকে বাজারের ভর্তুকি প্রভাব থেকে শুরু করব। আর এই ফাইলটা আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আপনারা পরবর্তীতে